হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস 3-র যে বাংলা বই রয়েছে সেই বইয়েরই 4 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই 4 নম্বর অধ্যায়টা হচ্ছে একটি গল্প, প্রচলিত গল্প, যেটার নাম হচ্ছে দেওয়ালের ছবি। অর্থাৎ নামটা শুনেই আমরা বুঝতে পারছি দেওয়ালে আঁকা কোনো ছবি নিয়ে এই গল্পটা তৈরি হয়েছে। তো গল্পটা ছিল প্রচলিত মানে তৎকালীন সময়ে, মানে আমাদের জন্মের বহু বছর আগে এই গল্পগুলো মানুষের মুখে মুখে ঘুরে বেড়াতো। তো সেইগুলো থেকে কিছু নীতি শিক্ষা মানুষকে সমাজের মধ্যে দেওয়া হতো, মানে মানুষের সাথে গোটা সমাজের মধ্যে গল্পগুলো বলে কিছু নীতি শিক্ষা দেওয়া হতো। সেগুলো মূলত সেই সময় যেসব বয়স্ক মানুষরা ছিলেন সেই মানুষদের মুখেই কিন্তু এই গল্পগুলো শোনা যেত। তো এই গল্পটা সেই জন্যই লেখা আছে প্রচলিত গল্প। তো দেওয়ালে যে গল্পটার নাম কি, দেওয়ালের ছবি। এই গল্পটা হচ্ছে অনেক দিন আগের লেখা, মানে গল্পটা শুরু হয়েছে এইভাবেই যে এটা অনেক দিন আগের কথা। সেই সময় ছিল চারিদিকে বন জঙ্গল, ঘন বন, এবং মানুষজন কী করতো, সেই বনের ধারেই কোনো গ্রামে বসবাস করত। সেই বনেরই ফলমূল পেড়ে খেত। সেই বনে পশু পাখি জন্তু জানোয়ার সবাই যেন একসাথেই তারা থাকতো। সেই সব ছিল একটা সুখের দিন। সুখের দিন কেন বলা হয়েছে, যে তখন যে ঘন বন ছিল, পরিবেশ ছিল দূষণমুক্ত, একটা নির্মল বাতাস, সূর্যের আলো পাওয়া যেত। এখন কিন্তু সেটা নেই কো। এখন হয়ে গেছে কি, চারিদিকে গাছপালা কেটে ফেলা হচ্ছে, তার জন্য তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে বেশি। এই সমস্ত কারণ এখন হচ্ছে, কিন্তু ঘন বন থাকার কারণে এই যে গল্পটা শুরু হয়েছে সেই অনেক দিন আগে কিন্তু ছিল না। তো এই বনের ধারে একজন শিকারী থাকতো। সে ছিল মস্ত বড় শিকারী। তার হাতে সব সময় তীর ধনুক আর গুলতি থাকতো। গুলতি কি? গুলতি হচ্ছে ছোট ছোট পাথর বা মাটির ডেলা, যেটা সেই সময় দেশীয় অস্ত্র, অর্থাৎ যে আমাদের বন্দুক বলো তীর বলো এইসব বাদ দিয়ে দেশীয় অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো। তো সেই শিকারী সবসময় তীর ধনুক আর গুলতি নিয়ে ঘুরতো এবং বনের পশু পাখি মারত, বনের ফলমূল খেত। তার এমনই অবস্থা, সে এতটাই বড় শিকারী যে যখন সে রাতে ঘুমোতে যেত তার বিছানার পাশেও কিন্তু এই তীর ধনুক গুলতি সবসময় রাখা থাকতো। তো সে সকালবেলায় দিনের শুরুর সময় তার ঘর থেকে বেরিয়ে যেত বনের মধ্যে, সেখানে সারা দিন ঘুরতো, সেই বনেরই ফলমূল খেত এবং সেখানকার পাখি মেরে সে বনের মধ্যেই রান্না করে দুপুরের খাবারও খেত। আঁধার হওয়া অর্থাৎ সন্ধে হওয়ার আগে সে বাড়িতে ফিরে আসতো। তো এইভাবে তার এটা প্রত্যেক দিনের কাজ ছিল, শিকার করা। এইটা চলতে চলতে একদিন হঠাৎ একটা বাঘের সাথে তার আলাপ হলো, বনেতে দেখা হলো। এটা দীর্ঘদিন দেখা হতে হতে তার সাথে বাঘটার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তো বন্ধুত্ব হওয়ার পরই সে বাঘটাকে তখন শিকারী বলল যে তুমি তো এখন ভালো বন্ধু হয়ে গেছো, তাহলে চলো তুমি আমার বাড়িতে তোমাকে আমি নিয়ে যাই। তো বাঘ তখন বলল সে যাওয়াই যেতে পারে, আমার কোনো অসুবিধা নেই, চলো আজকেই তাহলে আমি তোমার বাড়িতে ঘুরে আসি। তো শিকারী তখন বাঘকে তার বাড়িতে নিয়ে গেল। তখন সে বন পেরিয়ে মাঠ পেরিয়ে সেই গ্রামের মধ্যে এসে তারা পৌঁছালো। বাঘ যখন তার শিকারীর বাড়িতে সামনে এলো তখন সে দেখলো যে শিকারীর বাড়িটা খুব সুন্দর, ছোটোখাটো, পরিষ্কার, ছিমছাম ধরনের বাড়ি একটা, এবং সেটা বাঘের খুব পছন্দও হলো। দাওয়ার মধ্যে শিকারী বাঘকে বসতে দিয়ে পুকুর থেকে লোটায় করে জল নিয়ে এসে দিল। অর্থাৎ বাড়িতে অতিথি এলে যাকে যেমন আপ্যায়ন করা উচিত, শিকারীও বাঘকে ঠিক সেইভাবেই আপ্যায়ন করলো এবং লোটায় ভরে পুকুর থেকে জল এনে দিলে বাঘ সেই জল চেটে লোটা থেকে খেলো এবং সে তার দাওয়ার মধ্যে গিয়ে বসলো। ঘরের মেঝেতে গিয়ে সে রইল। বাঘ শিকারীর বাড়িটার এদিক ওদিক তাকাতে তখন দেখলো দেওয়ালের মধ্যে একটা ছবি ঝুলছে। যে ছবিটার মধ্যে রয়েছে একটা বাঘ শিকার অবস্থায় নিচে পড়ে রয়েছে এবং তার ওপরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং যে শিকারী ছিল তার চোখ ছিল খুব বড় করে, সে খুব বড় করে তাকিয়ে রয়েছে এবং তাকানো দেখে মনে হচ্ছে সে মস্ত বড় একটা কাজ করেছে।
তখন বাঘ তাকে জিজ্ঞেস করলো, যে শিকারীকে জিজ্ঞেস করলো এটা কে। তখন শিকারী খুব আনন্দের সঙ্গে বলল, এটা হচ্ছে আমার ঠাকুরদা, যে ছিল মস্ত বড় শিকারী এবং যে চিতাবাঘ নেগড়ে বাঘ কোনো কিছুই তাকে ভয় পেত না। সমস্ত বাঘেদের সে শিকার করত। সে ছিল খুব তাবড় অর্থাৎ মস্ত বড় এক শিকারী। তো এই ছবিটা এঁকেছেন শিকারীর বাবা, অর্থাৎ ঠাকুরদার যে ছবিটা সেই ছবিটা এঁকেছে কে, গল্পে যে শিকারীর কথা বলা হয়েছে তার বাবা ছবিটা এঁকেছে। তখন শিকারী বাঘকে বলে, আমার ঠাকুরদা ছিল মস্ত বড় শিকারী, আমার বাবাও ছিল মস্ত বড় শিকারী, তাই আমিও মস্ত বড় শিকারীই হয়েছি। আমার বাবা শিকারী হওয়ার সত্ত্বেও সে কিন্তু খুব ভালো ছবি আঁকতো। তখন বাঘ বলল, ও আচ্ছা, তো তোমার বাবা মানুষ ছিলেন? তো এটা যেহেতু একটা গল্প, শিকারী বলা হচ্ছে, তো শিকারী তো মানুষ হবে। তাই শিকারী তখন অবাক হয়ে বাঘকে উত্তর দিল, হ্যাঁ, আমি যদি শিকারী হয়ে মানুষ হতে পারি তাহলে আমার বাবা মানুষ ছাড়া আর কি হবে, আমার বাবাও মানুষই। তখন বাঘ শিকারীকে জিজ্ঞেস করলে, এই ছবিটা এঁকেছে যিনি তিনি মানুষই তো? শিকারী তখন অবাক হয়ে বাঘকে প্রশ্নের উত্তরটা দিলে বলল, হ্যাঁ, আমার বাবা মানুষই তো, তাই বাবা মানুষ হিসেবেই ছবিটা এঁকেছে। তখন বাঘ হাসতে হাসতে মুচকি হেসে শিকারীকে বলল যে, হ্যাঁ, এটা একটা মানুষ এঁকেছে বলে ছবিটা এইরকম, এটা যদি একটা বাঘ আঁকতো তাহলে ছবিটা হতো অন্য রকমের। মানে তোমরা যেহেতু ছোট ছোট বাচ্চা, তো এই বাচ্চাদের জন্য এই বইয়েতে যে গল্পগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই আনন্দের, মানে গল্পগুলো পড়তে তোমাদের খুবই মজা লাগবে। তো গল্পের শেষ দিকটায় যেটা বলা হলো, বাঘ যে মুচকি হাসলো কেন, যে একটা মানুষ ছবি এঁকেছে, সে এঁকেছে বলে বাঘ মানুষটির পায়ের নিচে ছিল, কিন্তু কোনো বাঘ যদি ছবি আঁকতে পারতো, ওই ছবিটাই যদি আঁকতো, তখন ছবিটা কীরকম হতো? ছবিটা হতো কি, কোনো সেই মানুষটা বাঘের পায়ের তলায় শিকার অবস্থায় পড়ে রয়েছে। এটাই বাঘ তার হাসির মাধ্যমে বোঝাতে চেয়েছে। অর্থাৎ এটা গল্পের যে নীতি শিক্ষাটা, সেই নীতি শিক্ষাটা হচ্ছে কি, ক্ষমতাই মানুষের প্রধান অস্ত্র, মানে ক্ষমতা থাকলে সে সব দিক থেকেই জয়ী হয়। শিকারীর হাতে যেহেতু অস্ত্র থাকে, তাই সে একটা বাঘকে কিন্তু বিনা দ্বিধায় মেরে ফেলতে পারে। কিন্তু বাঘের হাতে যদি কোনো সময় অস্ত্র চলে আসে, অর্থাৎ বাঘের থাবাটাই যদি কোনো মানুষের ওপর পড়ে, তখন সেই মানুষটাও কিন্তু শিকার হতে বেশি সময় লাগে না। এটাই গল্পতে বলা হয়েছে। তো এই গল্প থেকে দেখো আমি কিছু প্রশ্ন আর শব্দার্থ লিখে রেখেছি, সেই প্রশ্ন আর শব্দার্থগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেওয়ালের ছবির প্রথম প্রশ্নটা কি রয়েছে, বলছে গল্পে শিকারী কিভাবে দিন কাটাতো। শিকারী ছিল বনের ধারে এক গ্রামে বাস। সে সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো, সেখানকার ফলমূল খেত এবং বনের পাখি শিকার করে সেখানকার সেই পাখি সে রান্না করে খেত এবং আঁধার হওয়ার কিছুক্ষণ আগে সে বাড়ি ফিরে আসতো। এটাই ছিল তার সারাদিনের নিত্যনৈমিত্তিক কাজ। এরপর কি বলছে, বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখলো। কিসের ছবি দেখেছিল? বাঘ যখন শিকারীর বাড়িতে এলো তখন দেখলো দেওয়ালের মধ্যে একটি ছবি টাঙানো রয়েছে। সেই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটা মানুষ তার পায়ের তলায় বাঘকে শিকার করে ফেলে রেখেছে এবং মানুষটি বাঘের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার চোখগুলো খুব বড় বড় করে তাকানো, অর্থাৎ দেখে মনে হচ্ছে সে মহৎ কোনো কাজ করেছে। এই ধরনেরই একটা ছবি বাঘ তার দেওয়ালে দেখেছিল। এরপর কি বলছে, নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল। নিজের ঠাকুরদা ছিল এক মস্ত বড় শিকারী, এই কথাটাই শিকারী বাঘকে কিন্তু বোঝাতে চেয়েছিল। অর্থাৎ তাকে কোনো জন্তু, এমনকি চিতাবাঘ নেগড়ে বাঘ, কোনো বাঘই এই ঠাকুরদা ভয় পেত না। সবাই ভয়ে জড়সড় হয়ে থাকতো তার ঠাকুরদাকে দেখতে, অর্থাৎ তিনি এতটাই বড় মস্ত শিকারী ছিলেন। এরপর কি বলছে, বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল। বাঘ জিজ্ঞেস করেছিল যে এই ছবিটা যিনি এঁকেছেন তিনি কোনো মানুষ তো। এই কথাটা শুনে শিকারী একটু অবাক হয়েছিল এবং তার উত্তরে তিনি বলেছিলেন যে হ্যাঁ, তার ঠাকুরদা, আমি যদি মানুষ হতে পারি, অর্থাৎ শিকারী যদি মানুষ হতে পারে তাহলে তার ঠাকুরদাও মানুষ ছিলেন এবং তার বাবাও মানুষ ছিলেন। অর্থাৎ বাঘ যে প্রশ্ন শিকারীকে করেছিল যে ছবিটা যিনি এঁকেছেন তিনি মানুষ তো, এইটা শুনেই কিন্তু শিকারী অবাক হয়েছিল। এরপর কি বলছে, দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল। ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো। আমি গল্পের শেষে বললাম দেওয়ালে যে ছবিটা ছিল সেটা কি ছিল, যে একজন শিকারী একটা শিকার অবস্থায় যে বাঘ, সেই বাঘের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে।
কিন্তু এটা যদি কোনো বাঘ আঁকতো ছবিটা, তাহলে সেটা কীরকম হতো? শিকারিটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় বাঘ থাকতো, এবং যে জায়গায় বাঘটি শুয়ে আছে সেই বাঘের পায়ের নিচে কোনো শিকার অবস্থায় মানুষ পড়ে থাকতো। মানে বাঘটা যদি কোনো ছবি আঁকতো, সেই ছবিটার মর্মটা বা চিত্রটা ঠিক এই রকমই হতো। এরপর কি বলছে, এরপর দেখো শব্দার্থ লেখা আছে। এই শব্দার্থগুলোর মানেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খুব ভালো করে তোমরা শব্দার্থগুলো অবশ্যই পড়বে, কেননা বইয়েতে এই সব শব্দগুলো লেখা থাকে যেগুলো একটু কঠিন। তোমাদের মতো বাচ্চাদের জন্য এই অর্থগুলো খুবই প্রয়োজনীয়, তাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। কি লেখা আছে দেখো, গুলতি। গুলতি হচ্ছে ছোট পাথর বা মাটির ডেলা, যেটা দেশীয় অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো। এই গুলতি এখনও দেখা যায়, মূলত গাছে বাঁদর তাড়ানো, মানে বাড়িতে বাঁদরের উৎপাত হলে সেই বাঁদর তাড়ানো, কুকুর তাড়ানো, এসবের জন্য এই গুলতি বিশেষ করে ব্যবহার হয়ে থাকে এখনকার সময়ে। এরপর কি বলছে, দাওয়া। দাওয়া মানে হচ্ছে বারান্দা। ছিমছাম। ছিমছাম মানে হচ্ছে পরিপাটি। লোটা। লোটা অর্থাৎ ঘটি। এই লোটা শব্দটা আমরা গল্পে পেয়েছি, এবং যেটি শিকারি সেই লোটায় পুকুর থেকে লোটা ভর্তি জল এনে বাঘকে খেতে দিয়েছিল, তার লোটাটা কি? লোটা হচ্ছে ঘটি। এরপর হচ্ছে ডাগর। ডাগর অর্থাৎ বড়। মুচকি। মুচকি অর্থাৎ মৃদু। তো এই শব্দার্থ প্রশ্ন উত্তর তোমরা খুব ভালো করে পড়বে, বইতে আরও প্রশ্ন রয়েছে। কোনোটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা উত্তর না পেয়ে থাকো, অবশ্যই তোমরা সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর তোমাদের দেওয়া। তো এই দেওয়ালের ছবি থেকে যে কোনো রকম নোটস, এমসিকিউ, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে নোটস, এমসিকিউ, বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু তোমরা দেখে নিও।